জঙ্গি অর্থাৎ আলু এই দেশে আছেই। প্রতিরক্ষামূলক যখন আমরা ডিফেন্স ইরান করেছে তখন তারা সেই হিসেবে তারা আক্রমণ করেছে, আমরা সেটা নিন্দা জানিয়েছি। নিন্দা জানার পরে কি হয়েছে, হরমুজকে আমাদেরকে আটকে দিয়েছে। এই তিনজন লোক, খলিলুর রহমান, শেখ বশির এবং ডক্টর ইউনূস। শব্দ ট্যাগিং দিয়ে 17-18 বছর আমরা দেখেছি। 17-18 বছর শব্দের ট্যাগিং দিয়ে হত্যাযোগ্য করা হতো। কাউকে আপনি মারার জন্য প্রয়োজন হলে আপনি তাকে জঙ্গি ট্যাগিং দিতেন, আর কাউকে হত্যার জন্য প্রয়োজন হলে আপনি তাকে শিবির ট্যাগিং দিতেন। সে নতুন করে আবার ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে। প্রথম কথা, চাঁদাবাজের বিষয়টা কিন্তু প্রত্যেকেই আপনি দেখেছেন প্রায় 10,000 বিএনপি তারেক রহমান সাহেব নিজে বহিষ্কার করেছেন চাঁদাবাজির জন্য। এখন কথা হচ্ছে রাজাকার বললে এখন সংসদের কথা চিন্তা করেন, এখন সংসদে কোনো রাজাকার আছে কিনা? তাহলে আপনি 54 বছর আগের বিষয়টা, এটা তো 17-18 বছর শেখ হাসিনা নিয়ে আসছিলেন। এখন সংসদে কোনো রাজাকার আছে কিনা? যে আজহার সাহেব, ওনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লাইড ডিভিশন, যে অ্যাপ্লাইড ডিভিশনের 106 এর মাধ্যমে এই সরকার গঠন হয়েছে, এই নির্বাচন হয়েছে, সে অ্যাপ্লাইড ডিভিশন মিসক্যারেজ অফ জাস্টিস বলেছেন এবং বিচারের নামে সবচেয়ে বড় অবিচার বলেছেন। না, রাজাকার বলা যাবে না আমি বলিনি। আমি বলেছি আপনি যে এই যে রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চার কথা বলে এই শব্দ ব্যবহার করে কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু এই শব্দ ব্যবহার করে যখন আপনি রাজাকারটাকে ট্যাগিং শব্দ এমন অবস্থায় দাঁড় করিয়েছেন, তখন ছাত্র সমাজ বাধ্য হয়েছে বলতে যে রাজাকার শব্দটাকে তারা ঘৃণা করে, সেই শব্দটাকে তারা বলেছে তুমি কে, আমি কে, রাজাকার। কেন বলেছেন? কারণ এটাকে এত বেশি কচলিয়ে আপনি এমন তৈরি করেছেন, এটা মানুষের কাছে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। তো সুতরাং আপনি রাজাকার বলতে পারবেন, আমি বলিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? এখন রাজাকারের ইস্যুটা। এখন বাংলাদেশের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের শিশুরা মারা যাচ্ছে হামের কারণে। আমাদের আজকে তেলের উদ্যোগতি, আমাদের বিদ্যুৎ দিয়ে, আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে মোমবাতি দিয়ে। তো প্রবলেম কি এখন? বাংলাদেশের প্রবলেম কি এখন এটা? এখন আপনি এই যে প্রবলেম, শেখ হাসিনা আমরা দেখতাম কোনো কিছু ধাপা চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু নিয়ে আসতো। আজকে যে ব্যর্থতাগুলো আমরা দেখেছি, 20,000 কোটি টাকা আপনি নতুন টাকা ছাপালেন, আপনি 40,000 কোটি টাকা আপনি ঋণ নিলেন। এই যে প্রবলেমগুলো, আমাদের অর্থনীতির যে একটা অবস্থা, খারাপ অবস্থা যাচ্ছে, এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে, সংসদে এগুলো নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু আপনি এই জিনিসটাকে অন্যদিকে নেওয়ার জন্য আপনি ফজলুর রহমান সাহেব এমন বক্তব্য দিন। কে ফজলুর রহমান সাহেব? কে ছিলেন সে? ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন, ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। এই যে ওনার এই যে গুপ্ত বলি না, উনি তো সবচেয়ে বড় গুপ্ত। কিন্তু শফিকুর রহমান সাহেব তো জাসদ ছাত্রলীগ করতেন। আমি তো এটাই বললাম, আপনি যখন এই অ্যাড্রেস করছেন, তার মানে আপনার তো ভিতরগত সে সুপ্ত ভালোবাসা রয়ে গেছে আপনার। পরিষ্কার, সেটা শেখ হাসিনা যেটা করতে আপনি সেটা করছেন। তাহলে এই জায়গা তো করলে আবার দেশটা বিভক্তির দিকে চলে যাবে। রাজাকার বলে দেশ বিভক্ত হয়? হ্যাঁ হয়, কিঞ্চিত তো হয়ই। কিন্তু তার হচ্ছে বড় বিভক্তি যে আপনার আওয়ামী লীগ নিয়ে করছেন, এবার করেন নাই। এর চেয়ে বড় বিভক্তি এই দেশে কখনো হয় নাই। সবচেয়ে বড় বিভক্তি এইবার করা হয়েছে। শেখ হাসিনাও করছে বিভক্ত দেশকে। শেখ হাসিনাও কিন্তু বিএনপিকে ঠেলতে এমন এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যে এমনকি তারা শেখ হাসিনা এই কথাও বলছে যে জিয়াউর রহমান নাকি আইএসের এজেন্ট। বলছে তো, এটা বলছে কেন? উনিও দেশটাকে বিভক্ত করছেন। উনিও জামাত ইসলামকে ঠেলতে এক কোণায় নিয়ে গেছেন এবং শেষ দিকে এসে নিয়ে জামাতকে নিষিদ্ধও করছেন। উনিও দেশকে বিভক্ত করছেন। কিন্তু সেই বিভক্তি এইবার আইন করে যে বিভক্তি করা হয়েছে, এর কাছে কিছুই না। তো এই বিভক্তি আপনি করতে পারবেন, তখন কিছু বলা যাবে না। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন? অবশ্যই এটা করা ঠিক হয়নি, অধ্যাদেশ করা ঠিক হয়নি, আইন করাও ঠিক হয় নাই। এত বড় একটা দলকে এরকম নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত করা এটা ঠিক না। বিচার করেন বিচার সম্পন্ন আগ পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ কেন? আপনি কি বলতে পারেন একটা খুনের আসামি ধরা যাক, আপনি বলতে পারবেন তোমার খুনের আসামি তোমার বিচার করতেছি, কিন্তু এই তোমার কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত তোমার খাওয়া দাওয়া নিষিদ্ধ, কথা বলা নিষিদ্ধ, তুমি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবে না? পারবেন? এটা ওটা তো বিচার যখন করবেন, তার মানে কি ইউ আর নট শিওর উনি নির্দোষ হইতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নাও হতে পারে এই বিচারে। তো বিচারে তাড়াতাড়ি শুরু করেন না কেন? শুরু তো করতেছেন না আপনি। কাজেই এইগুলি বলে আপনি আলটিমেটলি করছেন কি? দেশটাকে বিভক্ত করছেন আপনারা। তো এখন ৭১-এর কথা বলে যদি বিভক্তি হয়, এটা বিভক্তি না। আমরা কোনো বিভক্তি চাই না। আমার কথা হলো কি, ৭১-এ যারা অপরাধী ছিল তাদের বিচার করেন, বিচারের নামে প্রহসন করেন না। যে বিচার হয়েছে ওটাও নিয়ে আমার আপত্তি আছে। মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অলংকার। সেই অলংকারকে যদি কেউ
ছুঁড়ে ফেলতে চায় কিংবা কালিমা লাগাতে চায়, তাহলে সেই কালিমাটা দল হিসেবে বিএনপির উপরে যায়। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে ওন করা এবং প্রোটেকশন দেওয়া, সুরক্ষা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনীতি, যেইটার পক্ষে আমি ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলেছি, অনেকবার লিখেছি। এখন আমি ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়ে একটু আসব, কিন্তু মানে কিভাবে ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা তো আমরা প্রুভেন, আমরা দেখাচ্ছি। দেখেন, আমিও ব্যক্তি ডক্টর শফিকুর রহমানকে অপছন্দ করি এমন না, কিন্তু ওনার পলিসি যেগুলো সেগুলো আমাদেরকে কষ্ট দেয়। যেমন তারেক রহমানকে অশোভন উক্তি করে যিনি কথা বললেন, তার বোনকে সংসদে আনার ব্যবস্থা করেছেন তিনি। আবার দেখা যায় যে যেসব মানুষ অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে কটূক্তি করছে তাদের পক্ষে হরমেশাই দাঁড়াচ্ছেন, কিন্তু তাদেরকে নিবৃত করার জন্য, তাদেরকে একটা সোশ্যাল ভাষা শেখানোর জন্য কিংবা পরামর্শ দেওয়া, মুরব্বী হিসেবে যে কাজটা করার কথা সেটা তিনি করছেন না। তো এইগুলো আমার কাছে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয়। কিন্তু আরও একটা বিষয় যেটা হলো যে আমার মনে হয় যে একদম আল মামুন রাসেল আমাদের ছোট ভাই, ও খুব ভালো কথা বলে এবং কথা বলে যেহেতু ওর ফ্যান ফলোয়ার আছে এগুলোকে পছন্দ করাতে চায়, এবং কিন্তু সেটা করতে যে একটা অসত্য তথ্য দিয়ে যে শুরু হলো আলোচনাটা, যে না উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই রাজাকারের বাচ্চারা, তো এই রাজাকারের বাচ্চারা বলার প্রেক্ষিতেই তো এই আলোচনাটা এত দূর আসলো যে না তাহলে মতিউর রহমান নিজামীর ছেলে কিংবা অন্যান্যকে এই অসম্মান সইবে কিনা। স্টার নিউজের ছিল, হ্যাঁ স্টার নিউজের তো আপনি ফটোকার্ড দেখে, এই যে ফটোকার্ড, আমি স্টার নিউজ থেকে দেখেছি, এই ফটোকার্ড তো খুবই মারাত্মক বিভ্রান্তি তৈরি করে টিভি চ্যানেলের। হ্যাঁ, উনি এক্স্যাক্টলি কি বলেছেন, উনি বলেছেন যে বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, সেই দিন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলেছিলাম। কখন বলেছিলেন এই প্রেক্ষাপটটা আপনাকে বলতে হবে। আমি বলতেছি কোন প্রেক্ষাপটে উনি বলেছিলেন। এই আলবদরের বাচ্চারা এখনও কিন্তু ফজলুর রহমান জীবিত আছে, মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধই সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য। পলিটিক্যাল একটা ইস্যু তৈরি করা, আপনি দেখেছেন এই যে রিসেন্টলি এই ধরনের 2 মাসের একটা সরকারকে কেন একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করতে হবে? কারণ হচ্ছে এই সরকার 2 মাসের মধ্যে যে বড় বড় কাজগুলো করে ফেলেছেন, এই সরকার 2 মাসে 1.5 বছর, আপনি আচ্ছা আপনি আপনাকে বলেন 1.5 বছরে কোনো জঙ্গি নাটক হয়েছে বা জঙ্গি হামলা হয়েছে? এই 1.5 বছরে তো সরকার তো এত স্ট্রং ছিল না। তাহলে জঙ্গিরা যদি কার্যক্রম থাকতো তাহলে 1.5 বছরে তারা সবচেয়ে বেশি কার্যক্রম দেখাইতো, কারণ সরকার স্ট্রং না, সরকার নরবরে। কিন্তু যাদের দেখানো তারা তো দেখিয়েছে, যাদের দেখানোর তারা তো পত্রিকা অফিস করিয়েছে, মানুষের বাড়িতে আক্রমণ করেছে, এটা মব হয়েছে, এটা অনেক মব হয়েছে। কিন্তু জঙ্গি হামলাটা আমরা কোনটা বলি? জঙ্গি হামলা বলে সরাসরি মেরে ফেলে, এর আগে আমরা দেখেছি হলি আর্টিজানের মতো বড় বড় হামলা, এই হামলাগুলো হয়েছে কারণ সরকার তো নরবর ছিল। তাহলে জঙ্গিরা তো চাইতো যে এই সুযোগ, আমি এই সুযোগে কাজে লাগাই, না সেটা করে না। তার মানে নতুন করে এখন ইস্যুটা, নতুন করে এখন জঙ্গি দাঁড়াবে। এমন কি বাংলাদেশে কি ঘটনা ঘটেছে, এমন কি ইসলাম বিরোধী কি হয়েছে যে জঙ্গিরা নতুন করে জিহাদের ডাক দিয়ে? নো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে। এই যে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের গণভোটের অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপর গুম অধ্যাদেশের মতো অধ্যাদেশ বাতিল করা, তারপরে এই যে বাহ্যিক যে ব্যর্থতাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে বারবার ঋণ, IMF ঋণ দিচ্ছে না, কেন ঋণ দিচ্ছে না? IMF ঋণ দিচ্ছে না, আপনি সত্য পূরণ করেন। সত্য পূরণকে যেখানে আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়ায় তাহলে নিয়ম অনুযায়ী হচ্ছে দেশগুলো তেলের দাম, আমরা তখন তেলের দাম বাড়াইলাম না। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমালো আমরা তখন তেলের দাম বাড়িয়ে দিলাম। এই তো তাহলে এই ইস্যুগুলো, এই যে ইস্যুগুলো আপনি যখন চারদিক থেকে এই গ্যাস নেই, তেল নেই, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, এটা থেকে আপনি অন্যদিকে মুখ নেওয়ার জন্য আপনি 2টা ইস্যু নিয়ে এসেছেন। একটা হচ্ছে গুপ্ত ইস্যু, আপনি ক্যাম্পাসগুলোতে ঝামেলা ফাঁকাই দিলেন, যে গুপ্ত গুপ্ত করে পুরো ক্যাম্পাসগুলো। আপনি দেখেন বিভিন্ন টিভি চ্যানেলের টকশোগুলোতে আপনি দেখেন সবগুলো ছাত্র সংগঠনগুলো টকশো করছে। কেন করছে? কারণ এখন ইস্যুটা চলে গেছে ছাত্র সংগঠনের দিকে। তার মানে হচ্ছে আপনি যে ইস্যুটা বর্তমান যে ইস্যুটা আছে, বর্তমানে জুলাই সনদ বাস্তবায়ন, তারপরে হচ্ছে আপনার যে বর্তমানে যে ব্যর্থতাগুলো, এই ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য নতুন করে ইস্যু আসছে গুপ্ত। আবার যদি গুপ্ত দিয়ে কাজ হচ্ছে না, সব আপনি দেখেছেন শিবিরের ছেলেরা এখন গুপ্ত এই দিয়ে ছবি দিয়ে এই করছে, এটাকে খুব নরমালাইজ করছে। তখন আপনি নতুন একটা ইস্যু, জঙ্গি একটা ইস্যু নিয়ে আসছে। জঙ্গি তৎপরতা যে কোনো সময় চলতে পারে, তার জন্য উর্বর জমি আমাদের দেশে আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এর জন্য বিভিন্ন ইউটিউবার এরা কিন্তু ওইগুলি চালায়। এই যে প্যারিস থেকে এক ভদ্রলোক বলে, এক হিন্দু ভদ্রলোক, আমি বলি তাকে বাংলাদেশে পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর উনি। তো ওনার যারা মুরিদ আছে আমি তাদের অনেককে তো জঙ্গি মনে করি, ওনার যারা মুরিদ আছে। তো উনি তো ওই জঙ্গিবাদটাই কিন্তু ছড়ায়। এখন কেউ শুনে ফালাই দেয়, কেউ শুনে আবার ধারণ করে। যারা ধারণ করে তারা বিপজ্জনক লোক, তো বিপজ্জনক লোক। এখন এটা কিন্তু হতে পারে, ভেতরে ভেতরে আছে। এখন এর জন্য আপনার কিন্তু একটা প্রস্তুতি থাকতে হবে। আবার ধরেন আওয়ামী লীগ আমলে যেটা হইতো,
আওয়ামী লীগ আমার লীগ অনেক নিরীহ লোককে ধরে নিয়ে, আসলে নিরীহ, তারা জানে না বুঝে না, ধরে নিয়ে এই জঙ্গি কি নতুন নতুন নব্য কি একটা নাম দিছে, নব্য মুজাহিদ কি দিত নাম একটা, উদ্ভুট উদ্ভুট নাম, জেএমবি ছিল, ওই নাম শুনলে পরে হাসি উঠে। আচ্ছা কোনো দল কি বলবে আমার নাম নব্য জেএমবি? বলবে এটা ভাই? ওরা নামই নাকি নব্য জেএমবি। তো এগুলি ফালতু বিষয়। এগুলো জানেন যখন একটা ক্রাইসিস হইতো, ওই ক্রাইসিস থেকে দৃষ্টি সরানোর জন্য এই অমুক জায়গায় অভিযান। কিন্তু এই সরকারও কি একই পথে? না, এই সরকার এখনো কোনো অভিযান করছে না। তো তাহলে এই যে মববাজিগুলো করছে সেগুলো থামাতে হবে, নাহলে সাধারণ শিক্ষার্থীদের যে কনফিডেন্সের জায়গা সেইটা বাড়বে না। সেই কারণে এগুলো হচ্ছে। সুতরাং মামুন রাসেলের যে বক্তব্য আমি সেটা বাই করছি না। আর জঙ্গি নিয়ে যে বিষয়টা আমি একটু মাসুদ ভাই বলেছেন, এমনকি রাসেলও বলেছেন, আমি একটু অ্যাড করি। দেখেন আপনার যে আলু, আমরা যে আলু খাই, তা আলুর মধ্যে খাওয়ার এক একজন, আমরা যারা একটু ওয়েস্টার্ন একটু সভ্য তারা আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলি, আবার যারা মোটামুটি একটু লবণ টবণ দিয়ে হলুদ টলুদ দিয়ে খায় ওটা আমরা আলু ভাজি বলি। মূল জিনিসটা তো আলু, তাই না? তো জঙ্গি এবং চিপস বলি, হ্যাঁ চিপস বলি, কিন্তু প্রোডাক্ট কি আলু তো না। তো আপনাকে এই উগ্রপন্থাটাকেই দেখতে হবে যে কোনো না কোনোভাবে এটা জঙ্গি নাম হচ্ছে, কোনো না কোনোভাবে এটি উগ্রপন্থা, উগ্র আচরণ নাম হচ্ছে। আপনার আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য উপদেষ্টার ওনাদের যে বক্তব্য, সেখানে যে খুব গুরুতর বিভেদ চ্যুতি আছে বলে আমি মনে করি না, বরঞ্চ আমি মনে করি যে শব্দ চয়নগত দিক এবং অ্যাপ্রোচের দিক থেকে হয়তো আর একটু কোঅর্ডিনেশনটা হলে ভালো হতো। যেমন জঙ্গি অর্থাৎ আলু এই দেশে আছেই, আপনি যদি শত্রুকে নাম না দিতে পারেন, যদি টার্গেট না করতে পারেন, যদি আইডেন্টিফাই না করতে পারেন, আপনাকে আবার এদেশে 64 জেলায় বোমা হামলা হবে, আবার বাংলা ভাইদের উত্থান হবে, সেইটা দিতে পারবো না। এই চুক্তিটার সময়টা আপনি দেখেন, ঠিক যাওয়ার আগ মুহূর্তে আমার কাছে কেন জানো হয় দুটো চুক্তি করছে। একটা চুক্তি হচ্ছে যে আমাদের তোমাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হবে, আরেকটা চুক্তি হচ্ছে তোমাদের সাথে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হইতে হবে আমার। এই দুইটা চুক্তি যাওয়ার সময় একটা মানে, কারণ দেখেন আপনি যে প্রতিরক্ষা উপদেষ্টা আপনি দেখেন প্রতিরক্ষা উপদেষ্টা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে বিএনপির পক্ষ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে নিয়ে বারবার কিন্তু প্রশ্ন তুলেছে যে ভিন্ন দেশের একজন হয়ে আমাদের দেশের কিভাবে উপদেষ্টা হয়, বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তুলেছে। কিন্তু তিনি এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনি দেখেন আজকে এই যে চুক্তির কারণে আপনি দেখেন যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, যেটা দ্বিপাক্ষিক যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, যে আমরা যদি জ্বালানি কোথাও থেকে নিই তাহলে অনুমতি নিতে হবে কার থেকে? আমেরিকা থেকে। আপনি দেখেন রাশিয়া থেকে যখন আমরা জ্বালানি সংকট পড়েছে, রাশিয়া থেকে জ্বালানি নেওয়ার জন্য আমরা আমেরিকার অনুমতি চেয়েছি এই চুক্তির কারণে। এই চুক্তির কারণে আমরা অনুমতি দিয়েছি এবং তারা আমাদেরকে একটা ওয়েভার দিয়েছে। এখন কথা হচ্ছে দেখেন এই যে আমাদের একটা পররাষ্ট্র নীতি কি, আমরা সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু আমরা কি সেটা রাখতে পেরেছি? ইরান আমেরিকার যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে আমরা প্রথমে কিন্তু আমাদের তেল, হরমুজ প্রণালী কিন্তু আমাদের তেল ইরান কিন্তু আমাদেরকে সেই সুযোগটা দিয়েছিল, কিন্তু পরবর্তী আমরা কি দেখেছি? দেখেছি আমরা একটা বিবৃতি দিয়েছি। সেই বিবৃতি কি বলেছি? এই যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আছে, ঘাঁটিগুলো আক্রান্ত হয়েছে, প্রতিরক্ষামূলক সংসদে জামাত একটা শোক প্রস্তাব উত্থাপন করেনি কেন? না, আমি আসছি সেটা। প্রতিরক্ষামূলক যখন আমরা ডিফেন্স ইরান করেছে তখন তারা সেই হিসাবে তারা আক্রমণ করেছে, আমরা সেটা নিন্দা জানিয়েছি। নিন্দা জানার পরে কি হয়েছে? হরমুজকে আমাদেরকে আটকে দিয়েছে। যে আমাদের যে তেলের সংকটটা কিভাবে তৈরি করেছে, আমরা নিজেরাই তৈরি করেছি। তার মানে আমাদের যেখানে পররাষ্ট্র নীতি হবে সবার সাথে আমরা সম্পর্ক বজায় রাখবো, তাহলে সেখানে আমরা একপাক্ষিক হয়ে গেছি। এই যে কমিটমেন্টের কারণে এই যে আমরা পররাষ্ট্রমন্ত্রী নিজে তো করেছেন। এখন কথা হচ্ছে আপনি যে বললেন এই জামাতে, আপনি ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য কিন্তু শুনেছেন, তিনি কিন্তু বলেছেন জামাত ছাড়া কেউই আমাদের পাশে ছিল না। তার মানে জামাতের পক্ষ থেকে যতটুকু পররাষ্ট্রনীতি, যতটুকু বিরোধী দল হিসেবে করা দরকার জামাত করেছে। কিন্তু কথা হচ্ছে আমরা কোন দেশের সাথে সম্পর্ক করব না, আমার কথা যেহেতু এটা আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। আমার কাছে কেন যেন মনে হয় জানেন, আপনি আমেরিকার সাথে কিন্তু আমাদের আরেকটা এই চুক্তি আছে, সেটা সন্ত্রাসী বিরোধী চুক্তি আছে। এখনো পর্যন্ত এটা আগে সরকার করেছে, এখনো পর্যন্ত আছে। এবং কি আমি আপনাকে প্রথমেই বলেছি যে সন্ত্রাসী বিরোধী ট্রাইব্যুনালে আমি মামলা যখন লড়ছি, হুজুরদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, হুজুর আমাদেরকে বলতো যে হুজুরদেরকে যখন ধরে নিয়ে আসতো আয়না করে, তারা জিজ্ঞেস করতো যে আমাকে কেন ধরে নিয়ে আসেন? বলে যে দেখো আমাদেরকে কিছু কোটা থাকে, আমাদেরকে বলা হয় এতজনকে ধরতে হবে, এই কোটার কারণে তোদেরকে ধরে নিয়ে আসি। মানে পুলিশরা বলতো, আয়নাগরে যারা ছিল চেহারা তো দেখতো না, এমনি মুখে কথা বলতো যে আমাদেরকে কেন ধরে নিয়ে আসো, আমরা কি করেছি? বললো যে আমাদেরকে কোটা আছে। এই যে সন্ত্রাস বিরোধী, আপনি যে আজকে জঙ্গির বিষয়টা নিয়ে আসছেন, আমার কাছে কেন যেন এটা ইন্টারকানেক্টেড মনে হয়। আমরা প্রায়ই দেখবেন ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে যে বলি না, যে 25 বছরের গোলামি চুক্তি করছে,
ওই 25 বছরের গোলামি চুক্তি এবং এটা পাশাপাশি রেখে দেখেন, ওই 25 বছরের গোলামি চুক্তি এটা গেছে নবজাতক শিশু। আপনি কিছুই করতে পারবেন না এই চুক্তি যদি থাকে। আপনি একটা কথা খেলে ভাবেন তো ভাই, $350 মিলিয়ন কৃষিপণ্য কিনতে হবে। ভুট্টা, গম, কি কিনবেন আপনি? টমেটো কিনবেন, গাজর কিনবেন, বেচবেন কই? কোথায় বেচবেন? এটাকে খেলে ওই সচিবালয়ে খাওয়াবে কি? কোথায়? আপনি 16টা বোয়িং কিনছেন। আচ্ছা বোয়িংটা নয় বুঝলাম, বোয়িং কোনো কাজে লাগবে, কিন্তু এই শাকসবজি কোন কাজে লাগাবেন আপনি ভাই বলেন না? ওইখানে আমি হিসাব করে দেখছি আলুর দাম পড়ে 220 টাকা কেজি। আমার এখানে 5 টাকা কেজি কৃষকের কাছ থেকে আলু পাওয়া যায়, কৃষক দাম পায় না, শেষের দিকে যায় না। তো আপনি কিনতে হবে তোরা ভাই কৃষি পণ্য। মানে আপনি এমন কোনো দেশ থেকে এমন কিছু কিনতে পারবেন না যেটা কিনলে পরে ওদের বাণিজ্য হ্যাম্পার হইতে পারে। ওষুধের বাজার তো শেষ, ওষুধ যে র মেটেরিয়ালটা কিনে চীন থেকে অথবা ইন্ডিয়া থেকে কিনতে পারবে না তো। গার্মেন্টস শেষ। মানে আমি বুঝি না যে আপনি 19% আনার জন্য বলতেছেন যে আমার 19% গার্মেন্টস, বাদ বাকি সব যে শেষ হয়ে যাচ্ছে, এই দেশে করে শিল্পই করে উঠবে না তো ভাই। দায়ী কার? কে দায়ী? দায়ী 3 জন লোক। প্রথমত দায়ী এটা হলো খলিলুর রহমান, শেখ বশির এবং ডক্টর ইউনূস। এই 3 জনের বিচার হওয়া উচিত, এই ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে